Hello and welcome to Direct Tax classes. তোমাদের সিলেবাসে বেশ অনেক কটা পোর্শন আছে. From that I have been allotted the portion which relates to the deductions in tax. তো সেই পোর্শনটা আমি কমপ্লিট করাবো, তার সাথে একটা রিবেটের পোর্শন আছে, সেটাও আমি পরে কমপ্লিট করাবো. সো আজকের দিনে আমরা বেসিক ডিসকাশনস কিছু এবং এই যে ট্যাক্স ডিডাকশনে কিছু সেকশনস আছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব. Anyways, before going into this particular topic of tax deduction, তোমরা প্রিভিয়াস সেমিস্টারে এবং এই সেমিস্টারেও ডিটেলসে শিখবে বা শিখেছো যে ডিফারেন্ট ইনকামস আমাদের কি কি থাকতে পারে. সমস্ত ইনকামগুলো আসার পর what do we generally do? সেই টোটাল ইনকামটাকে আমরা চার্জেবল টু ট্যাক্স এ রেখে দিই. ঠিক আছে, মানে এই ইনকামের উপর ট্যাক্স চার্জ হবে. বাট গভর্নমেন্ট প্রোভাইডস সার্টেন লিগ্যাল ওয়েজ যেখান থেকে তুমি তোমার ইনকামটাকে একটু কমিয়ে দেখাতে পারো. আমি বারবার বলছি, এটা কিন্তু লিগ্যাল ওয়ে, নট অ্যান ইলিগ্যাল ওয়ে, অ্যান্ড দিস প্রভিশন হ্যাজ বিন মেড বাই দ্য গভর্নমেন্ট. সো সেটাই রিলেটেড আমরা কিন্তু ডিসকাশন করতে যাচ্ছি. ঠিক আছে, বাট বিফোর গোয়িং এনি ফার্দার আই উড লাইক টু টেল ইউ যে আমাদের কিন্তু অ্যাট প্রেজেন্ট যেই আমরা ট্যাক্সেশন লটা ফলো করছি সেটা হলো দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961. বাট সেপ্টেম্বরের লাস্ট ইয়ারে কিন্তু অলরেডি দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 পাস হয়ে গেছে এবং পরের বছর থেকে কিন্তু এই অ্যাক্টটা টোটালি অ্যাপ্লিকেবল হয়ে যাবে. তখন আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আমাদের থাকছে না. ঠিক আছে, সো দিস ইজ দ্য চেঞ্জ. আমরা কিন্তু একদম চেঞ্জের মাঝামাঝিতে আছি, তাই আমাদের কিন্তু দুটো পোর্শনই জেনে রাখতে হবে. একটা অবভিয়াসলি ফর সিলেবাস যেটা 1961, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু পোর্শন ছোটোখাটো 2025 এর আমাদের জেনে রাখতে হবে ফর জেনারেল নলেজ. ঠিক আছে, চলো লেট আস প্রসিড ফরওয়ার্ড নাও. এবার এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আর 2025 এদের মধ্যে ডিডাকশন রিলেটেড ডিফারেন্স কি আছে? বেসিক্যালি যেই সেকশনস গুলো ডিডাকশনকে কভার করছে তার মধ্যে ডিফারেন্সটা আছে. যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এ আমার ডিডাকশন গুলো সেকশন 80 এর আন্ডারে আছে. অন দি আদার হ্যান্ড আমরা যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 কে দেখি, সেকশন 122 অনওয়ার্ডস সেগুলোকে কভারেজ দেওয়া হয়েছে. ফলোড বাই দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু ওল্ড রেজিমে এখন অ্যাভেলেবেল, নতুন রেজিমে কিন্তু ডিডাকশন অ্যাভেলেবেল নয়. এই রেজিম মানে কি? যখন আমরা ট্যাক্স ফাইলিং করছি আমাদের, তখন আমাদের কাছে দুটো অপশন থাকে, দুটো ওয়েতে আমরা ফাইল করতে পারি. ওয়ান ইজ আন্ডার ওল্ড রেজিম, মানে সমস্ত ওল্ড প্রভিশনস গুলো নিয়ে, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিডাকশনের চ্যাপ্টারের পার্ট. আর আরেকটা হলো নতুন আরেকটা পদ্ধতি, যেখানে তোমার ডিডাকশন কিচ্ছু জানতে হবে না, জাস্ট ব্ল্যাঙ্কলি যাও, ওখানে গিয়ে ফিল আপ করো, তোমার ইনকাম দাও আর বেরিয়ে যাও, দ্যাটস ইট. ঠিক আছে, তো দুটোরই কিছু বেনিফিট কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে দুটো রেজিমেরই. তো এখানে বলছে কি ওল্ড রেজিমের জন্যই এখন ডিডাকশনস অ্যাভেলেবেল আছে, যেটা আগেও ছিল ওল্ড রেজিমের জন্য, মানে এটাতে কোনো পরিবর্তন হয়নি. এক দুটো খালি হয়তো ডিডাকশন তুমি নিউ রেজিমে পাবে, সেটাও আমরা পরে দেখছি. নাও ডিডাকশনে যাওয়ার আগে কিছু ক্ল্যারিফিকেশন আমাদের দরকার রিগার্ডিং দিস টু টার্ম, ডিডাকশন অ্যান্ড এক্সামশন. এই ডিডাকশন আর এক্সামশনের মধ্যে তফাৎটা কোথায়? বেসিক্যালি ডিডাকশন হলো যেটা নাকি আমার পেমেন্ট বেসড, আমার পেমেন্ট করলে আমি তার জন্য ট্যাক্স থেকে ছাড় পাবো. আর এক্সামশন মানে কি? যেটা ইনকাম বেসড, আমার ইনকাম হয়েছে কিন্তু সেই ইনকামটাকে কনসিডার করা হবে না. তো মনে রাখবে, একটা পেমেন্ট বেসড আর একটা ইনকাম বেসড, কিন্তু আমরা এই দুটোর মধ্যে তফাৎটা জানার চেষ্টা করছি কেন? কারণ কি এদের মাঝে একটা ইন্টারেস্টিং সিমিলারিটি আছে. কি সিমিলারিটি সেটা? বোথ অ্যাকচুয়ালি রিডিউস দ্য ট্যাক্সেবল ইনকাম, দুটোই কিন্তু ট্যাক্সেবল ইনকামকে কমায়, মানে দুটোই আমার ট্যাক্সের বেনিফিট দেয়. ঠিক আছে, সো ডিডাকশন ইজ পেমেন্ট বেসড, এক্সামশন ইজ ইনকাম বেসড. আমরা কিন্তু এই যে পুরো চ্যাপ্টারটা করতে চলেছি, উই আর নট গোয়িং টু লুক টুয়ার্ডস এক্সামশন, আমরা খালি ডিডাকশনের দিকে তাকাবো. ঠিক আছে, সো নাও ডিডাকশনস, এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট? সিম্পলি স্পিকিং, এটা কিন্তু তোমার ট্যাক্স প্ল্যানিং করতে সাহায্য করবে. ঠিক আছে, ট্যাক্স প্ল্যানিং করে লাভটা কি হবে? বেসিক্যালি এটা যখন তুমি কাজ করবে ফিউচারে, জব যখন থাকবে বা বিজনেস যখন করবে, ইন দ্যাট কেস তখন কিন্তু এই চ্যাপ্টারটাই তোমার ট্যাক্সটাকে কমাতে সাহায্য করবে ইন আ লিগ্যাল ওয়ে.
অ্যাট দ্য সেম টাইম আজকে যদি তুমি এটা প্রিন্সিপালস এগুলোর নলেজটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করো, ইভেন টুডে ইউ ক্যান স্টার্ট চার্জিং ইউর ক্লায়েন্টস, স্টার্ট উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট। ঠিক আছে, সো দিস ইজ পসিবল, তাই এই কথাটা এখানে বলা হচ্ছে। নাও ডিডাকশনসে যাওয়ার জন্য আমাদের দুটো বিষয়কে ভালো করে দেখতে হবে। ওয়ান ইজ দ্য বেসিক্স রিগার্ডিং ডিডাকশনস, আর একটা হলো মাল্টিপল সেকশনস, যেখানে ডিডাকশনস কত কত ডিডাকশন আছে সেগুলোকে কভার করা হয়েছে। অবশ্যই সমস্ত আমরা ডিডাকশন কভার করব না, অনলি যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে আছে সেটাকে আমরা কিন্তু কভার করব। ওকে, সো চলো তাহলে শুরু করা যাক বেসিক্স দিয়ে। বেসিক্স এর মধ্যে সব থেকে প্রথমে যেটা আমাদের জানতে হবে যে ডিডাকশন মাস্ট বি ফ্রম গ্রস টোটাল ইনকাম অ্যালোন। জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম, ডিডাকশনস মাস্ট বি ফ্রম গ্রস টোটাল ইনকাম অ্যালোন। ঠিক আছে, তার মানে কি আমার টোটাল ইনকাম থেকেই আমি একমাত্র ডিডাকশন দিতে পারবো। যদি আমার লস থাকে আমি ডিডাকশন ক্লেম করতে পারবো না। ঠিক আছে, তাই বলছে গ্রস টোটাল ইনকাম, মানে ইনকাম থাকতেই হবে। ঠিক আছে, না থাকলে ডিডাকশন পাবো না। নেক্সট কথাটা বলছে কি সাম অফ অল ডিডাকশনস শ্যাল নট এক্সিড জিটিআই। এবার ধরো আমার ইনকাম অলরেডি আছে, এবার আমি ডিডাকশন দেখিয়ে দিলাম ইনকাম থেকে বেশি, সেটা কোনোদিনই পসিবল নয়। ঠিক আছে, আমার আয় থেকে ব্যয় বেশি হতেই পারে না। ঠিক আছে, যদি আমি ট্যাক্সের ব্র্যাকেটে পড়ি, ইন সাচ এ সিনারিও তখন আমার কি হবে, আমি কিন্তু টু অ্যান এক্সটেন্ট অফ মাই ইনকাম আমি ডিডাকশন ক্লেম করতে পারবো, নট বিয়ন্ড দ্যাট। ঠিক আছে, মানে কোনোভাবেই ডিডাকশন দেখিয়ে আমি ইনকাম থেকে লসে আনতে পারবো না, দ্যাট ইজ দ্য মেইন প্রিন্সিপাল। Followed by that, any deduction claimed by BOI or AOP cannot be again claimed by the members. এই কথার মানেটা কি, ধরো তুমি আমি দুজনই একটা বডি অফ ইন্ডিভিজুয়ালস এর পার্ট, এবং সেটা হয়তো কোনো একটা ট্যাক্সেবল ডোনেশন দিল। ঠিক আছে, ট্যাক্স বেনিফিট রিলেটেড কোনো ডোনেশন দিল, তার জন্য ট্যাক্স বেনিফিট পেয়ে গেল। এবার বডি অফ ইন্ডিভিজুয়ালস মানে কি, তুমি আমি আমাদের মতো অনেকজন মিলেই সেই সংগঠনটা তৈরি করেছি, মানে এখানে আমাদেরই টাকা আছে। তো আমরা বলতে পারি আচ্ছা আমাদের পার্সোনাল লাভের জন্য তো আমরা এটা ট্যাক্স বেনিফিটটা ক্লেম করতে পারি, আমাদেরই তো টাকা বিএওয়াইটা ইউজ করেছে, রাইট? না, রিজন বিং এটা কেন করা যাবে না, একটা পয়েন্ট অফ টাইমে একজনই ক্লেম করতে পারবে, একই ডিডাকশনকে মাল্টিপল মানুষ ক্লেম করতে পারবে না, বা মাল্টিপল লেভেলে ক্লেম করা যাবে না। তাই এই কথাটা এখানে বলা আছে, হয়তো বডি অফ ইন্ডিভিজুয়াল বা এওপি ও ক্লেম করবে, অর এলস আমরা ইন্ডিভিজুয়ালি সেটাকে ডিভাইড করে ক্লেম করব, বাট একই ক্লেম দুবার আমরা দুটো আলাদা সাইড থেকে দিতে পারি না। নেক্সট বলা হচ্ছে ডিডাকশনস উইল নট বি অ্যাভেলেবল ইফ দে আর নট ক্লেমড। তোমাকে সরকার হাতে ধরে কিন্তু ডিডাকশন তুলে দেবে না, বলবে না যে নাও ভাই তুমি খুব ডিডাকশনের জন্য কাজ করেছো, নাও নিয়ে নাও, না, তোমাকে ক্লেম করতে হবে। ইফ ইউ ডু নট ক্লেম তুমি পাবে না। ধরো তুমি 3 লাখ টাকার ডিডাক্টেবল আইটেমস এর জন্য তুমি পেমেন্ট করেছো, বাট ইউ হ্যাভ নট ক্লেমড ইট, এক পয়সাও তুমি ডিডাকশন পাবে না। সো ইট মাস্ট বি ক্লেমড। এবার নেক্সট, গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করতে গেলে এই যে সার্টেন ইনকামস গুলো বুলেট পয়েন্টসে দেওয়া আছে, দিস উইল নট বি কনসিডার্ড while calculating gross total income. What are these items? Long term capital gain, short term capital gain, non-resident presumptive taxation, আর income of non-resident under chapter 12 এ। ঠিক আছে, এই আইটেমস গুলোকে কিন্তু বাইরে রাখা হয়েছে, ওকে, ফর দ্য পারপাস অফ ক্যালকুলেটিং জিটিআই। নাও এবার চলে আসছি আমরা সেকশনসে। আমাদের সেকশনসে কি কি সেকশন আছে এবং সেগুলো মানে যেগুলো আমাদের সিলেবাসে আছে মেইনলি সেগুলো প্রত্যেকটাই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এর বাইরেও কিন্তু আরো অনেক কটা সেকশন আছে যেটা সিলেবাসে নেই, সেগুলো নিজের ইন্টারেস্টে পড়ে রাখলে তুমি জানতে পারবে আরো ইন ডেপথ যে আরো কটা সেকশন অ্যাভেলেবেল আছে, আরো কিভাবে ট্যাক্স বেনিফিট ক্লেম করা যায়। ঠিক আছে, আর এটা কিন্তু আমরা মেইনলি এই যে সেকশনস গুলো পড়ছি ফর ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, আর সামটাইমস এইচইউএফ। ঠিক আছে, এক দুটো হয়তো কোম্পানির। চলো, let us start with the first section, section 80C. এই 80C তে মেইনলি কি করা হয়, let me tell you, this is one of the most common section, এবং এই সেকশনটা related to what? These are the items that qualify for deduction under this section.
ফার্স্ট আইটেম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্টস, কথাটা ফোকাস করবে প্রিমিয়াম, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স নয়, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্টস, যে প্রিমিয়ামটা প্রত্যেক বছর দেওয়া হয় সেই প্রিমিয়ামের এগেনস্টে ডিডাকশন ক্লেম করা যায়। নেক্সট পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, মানে সোজা কথা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডস বলা হয় এদেরকে অন্য কথায়। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, 5 ইয়ার ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটস। এই জায়গায় জেনারেলি একটা মিস্টেক করা হয়, সেটা হয় কি ফিক্সড ডিপোজিট লিখে দেওয়া হয়, বাট দ্যাট ইজ অ্যান এরর, ঠিক আছে, সব ফিক্সড ডিপোজিটে কিন্তু এটিসি ক্লেম করা যায় না। 5 ইয়ার ট্যাক্স সেভিং, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 ইয়ার ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট না হলে কিন্তু ক্লেম করা যাবে না। নেক্সট সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, ঠিক আছে, তারপরে হোম লোন প্রিন্সিপাল রিপেমেন্ট, দেখো একটা হোম লোনের এগেনস্টে না প্রিন্সিপালও দিতে হয় আর ইন্টারেস্টও দিতে হয়। তো এখানে মেইনলি কি বলছে, ইন্টারেস্টের কথাটা কিন্তু এখানে উল্লেখ করছে না, এখানে খালি কি বলা হচ্ছে হোম লোন প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিপে করছি সেটা পুরোটাই আসবে অ্যাজ ডিডাকশন। নেক্সট স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস অন প্রপার্টি পারচেজেস, বেসিক্যালি স্ট্যাম্প ডিউটি প্রপার্টি চার্জেস এগুলো কোথায় থাকে, এগুলো যদি আমি একটা নতুন বাড়ি কিনতে যাই তখন আমার স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন চার্জেস লাগে, সেগুলো কিন্তু আমি অ্যাজ এ ডিডাকশন ক্লেম করতে পারি। নেক্সট টিউশন ফিস পেড ফর আপ টু 2 চিলড্রেন, ওদের জন্য কিন্তু আমি এখানে পেতে পারি। এবার সবই যদি আমরা পেয়ে যাই তাহলে একটা না একটা কিছু লিমিট তো থাকবে, সরকার কি এতই দয়ালু যে দিয়ে দেবে সমস্ত কিছু অ্যাজ এ ডিডাকশন, সেই বিষয়টাই চলো এখন আমরা প্রভিশনস থেকে বোঝার চেষ্টা করি। প্রভিশনস এর সব থেকে আগে এটা ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ দুজনই ক্লেম করতে পারে, বাট নো কোম্পানিজ ক্যান ক্লেম ইট, ঠিক আছে। নেক্সট ম্যাক্সিমাম ডিডাকশন কত, এই পুরো সেকশনটা থেকে 1.5 লাখ, ঠিক আছে। সো দিস ব্যালেন্সেস অফ যে এত আইটেম আছে কিন্তু ম্যাক্সিমাম আমি 1.5 লাখই ডিডাকশন ক্লেম করতে পারি। এবার লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড বিষয়গুলো না একটু কমপ্লিকেটেড আর একটু ডিটেলসে আমাদের বুঝতে হবে, বাকিগুলো কিন্তু তেমন একটা ঝামেলা নেই, ঠিক আছে। তাই চলো এবার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা ডিল করব আন্ডার এটিসি। সব থেকে প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে, ডিউ ডেট অফ প্রিমিয়াম ইজ নট কনসিডার্ড, মানে প্রিমিয়ামের ডিউ ডেট কবে সেটা ইম্পর্টেন্ট নয়, রেলেভেন্ট কোনটা, যেই ডেটে পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে। আর ডেট রিলেটেডও কিছু রুল আছে যেটা আমরা এক্ষুনি থ্রু আ টেবিল উই আর সিইং ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে দেখো, ইন্স্যুরেন্স যদি আমার তৈরি করা হয় বা ইন্স্যুরেন্স যদি নেওয়া হয় 31 মার্চ 2012 এর আগে, in that case আমার প্রিমিয়াম পেড টু দি এক্সটেন্ট অফ 20% অফ অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড আমার ডিডাকশন অ্যালাউড। আচ্ছা এখানে অনেক কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে বিষয়টা, ঠিক আছে। এবার কমপ্লেক্স যেন না হয় তার জন্য চলো এটাকে ডিটেলসে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড, অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড মানে যেই অ্যামাউন্টটার জন্য তুমি ইনশিওর করছো, ধরো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তুমি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম করালে 10 lakhs, সো 10 lakhs বিকাম ইয়োর ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড, ঠিক আছে। আর এখানে কি বলেছে, কোনটার জন্য লিমিট, প্রিমিয়াম পেমেন্টের জন্য লিমিট, কিভাবে লিমিট, 20% অফ অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড, ঠিক আছে। তো 10 লাখের উপর 20%, 2 লাখ টাকা, so 2 lakh becomes your maximum premium that will be allowed as deduction that year, ঠিক আছে। তারপরে দেখো ডেটটা আবার চেঞ্জ হয়েছে, 12-13 মাঝে সবার জন্য 10% অফ ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড করে দেওয়া হয়েছিল, আর ঠিক 13 পর থেকে 1/4/2013 থেকে যদি কোনো ডিসেবলড পার্সনরা ইন্স্যুরেন্স নেয় ইন দ্যাট কেস 15% অফ সাম অ্যাসিওর্ড করে দেওয়া হয়েছে, বাকিদের জন্য 10% অফ ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য চেঞ্জ দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড। 2012 আগে 20%, 2012 থেকে 13 10%, 13 পরে 15% আর 10% অফ ক্যাপিটাল সাম অ্যাসিওর্ড। এবার এই বিষয়টাকেই চলো কেস স্টাডির থ্রুতে যদি আমরা সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো। তোমাদের সামনে একটা কেস স্টাডি দেওয়া আছে, যখনই আমরা এরকম কেস স্টাডি বা নিউমেরিক্যাল করব, মাই রিকোয়েস্ট টু ইউ ইজ দ্যাট আগে স্ক্রিনটাকে একটু পজ করে নেবে, পুরো ডিটেলসে এটাকে লিখে নেবে,
কোয়েশ্চেনটাকে, দেন যখন আমরা ডিটেলসে সলিউশনটাকে একটা একটা করে ডিসকাস করব, ইউ উইল রাইট ইট অ্যাকর্ডিংলি ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, চলো তাহলে এটাকে আমরা স্টাডি করি। এখানে ডিটেলস দেওয়া আছে, পলিসি ইস্যু ডেট দেওয়া আছে 2011, 2014, 2015, খুব ভালো। পার্সন ইনশিওর্ড কারা, সেলফ, স্পাউস, হ্যান্ডিক্যাপ, সান। ক্যাপিটাল সাম অ্যাশোর্ড দেওয়া আছে, প্রিমিয়াম কত কত পে করেছে সেই 23, 24-এ সেটাও দেওয়া আছে। ঠিক আছে, তো এবার সলিউশনটা কি করে করব? বেসিক্যালি আমরা যখন সলিউশনটা করব একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করে আমরা প্রথম যে চারটে ইনফরমেশন সেটা কিন্তু এখান থেকেই আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা থেকেই, সেটাই জাস্ট একটু খালি রিঅ্যারেঞ্জ করে দিয়েছি, তুমি না রিঅ্যারেঞ্জ করলেও অসুবিধা নেই, কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হবে। ঠিক আছে, এবার দেখো ডেট অফ ইস্যু 1/4/2011, তার মানে 31/3/2012 এর আগে, যদি আগে হয় তাহলে 20% অফ ক্যাপিটাল সাম অ্যাশোর্ড আমার ম্যাক্সিমাম লিমিট। তো এখানে দেখো রুলে আমরা কি দেখছি, সাম অ্যাশোর্ড 3 লাখ, 3 লাখের 20% কত হয়, 60,000। সো ম্যাক্সিমাম তখন আমার ডিডাকশনটা, যেটা ম্যাক্সিমাম ক্লেম করা যেতে পারে, যেটা লিমিট হয়ে গেছে, সেটা হয়ে গেছে কত আমাদের 20% অফ 3 লাখ উইচ ইজ 60,000। এবার দেখো ও পে কত করেছে, ও পে করেছে 40,000, 40,000 অ্যাজ এগেন্স্ট 60,000, 60 লিমিট, ও করেছে ম্যাক্সিমাম 40, তাই আমার 40,000 ডিডাকশন পাবে। যেটা পে করেনি সেটা তো অবশ্যই ডিডাকশন পাবে না, তাই না? তাই 60,000 দিতে পারবো না। তো মানে এখান থেকে প্রিমিয়াম পেড বা ম্যাক্সিমাম ডিডাকশন হুইচ এভার ইজ লোয়ার, এই রুলটাকে আমরা ফলো করব। ঠিক আছে, নেক্সট দেখো 1/5/2014, মানে 2013 এর পরের কেস। তার মানে কি, যদি হ্যান্ডিক্যাপ না হয় ইন দ্যাট কেস 10%। সো মিস্টার গণেশের স্পাউসের বিষয়ে কোনো হ্যান্ডিক্যাপ্টের বিষয়ে কিছু বলা হয়নি, ইন দ্যাট কেস 10% দেওয়া হবে। ঠিক আছে, সো ওনার জন্য পেমেন্ট কত করা হয়েছে, 20,000, ওনার সাম এশিওর্ড হলো 1.5 লাখ। এবার 1.5 লাখের উপরে আমার 10% চার্জ করলে 15,000 ইজ দ্য লিমিট। সো 20,000 পে করেছে, লিমিট 15,000, তাহলে ম্যাক্সিমাম কত দিতে পারবো, লোয়ার অফ দ্য above বা lower of this two, 15,000 will be considered as deduction. Next 2015 এ যেটা পেমেন্ট করা হয়েছে সেটা obviously after 2013, ঠিক আছে, but handicapped son. So for such special disabilities we will consider 15% of capital sum assured. Capital sum assured 4 lakh, তার উপরে 15% is 60,000, এ পেমেন্ট করা হয়েছে 80,000, কিন্তু রুল অনুযায়ী ম্যাক্সিমাম আমরা 60 দিতে পারবো, তাই এখানে 60 দিচ্ছি। এবার এই যে ডিডাকশন গুলোকে বের করলাম সেটাকে টোটাল করে দিলেই আমাদের টোটাল ডিডাকশন আন্ডার সেকশন 80C বেরিয়ে গেল এখান থেকে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ক্যালকুলেশন, দিস ইজ হাউ ইট ইজ টু বি ডান। ওকে, লেট আস মুভ টু দ্য নেক্সট কেস স্টাডি। এখানে দেওয়া আছে, from the following details of Sri Datta, calculate the amount of deduction under section 80C for the assessment year 21-22. আচ্ছা, assessment year 21-22 মানে তার previous year কত, 2021। ঠিক আছে, এবার আমায় দেখতে হবে কি, এখানে অনেক কটা আইটেম আছে। প্রথম চারটে যে আইটেম আছে, দিস আর রিলেটেড টু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করেছি। তারপরে চারটে আইটেম আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিলেটেড নয়, যেগুলো আমরা ওই লিস্ট অফ দোজ আইটেমসে দেখেছিলাম। তো সেটাকে নিয়ে কিভাবে ডিল করব সেটাও আমরা দেখব। যাই হোক, এখানে দেখে রাখি, সব থেকে ফার্স্ট আইটেম যেটা আছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ। ঠিক আছে, নিজের লাইফের উপরে সাম এশিওর্ড কত, 10 লাখ, ডিউ ডেট 28 মার্চ বাট পেড ইন 10th এপ্রিল। আচ্ছা, 28 মার্চে ডিউ ডেট, মানে 31 মার্চের আগে, মানে প্রিভিয়াস ইয়ারে ডিউ ডেট, কিন্তু পেমেন্টটা করেছে 10th এপ্রিল। তার মানে কি, ও অ্যাসেসমেন্ট ইয়ারে পেমেন্ট করেছে। ও প্রিভিয়াস ইয়ারে পেমেন্ট হলে কাউন্ট হতো, অ্যাসেসমেন্ট ইয়ারে পেমেন্ট হলে তো ওটা পরের বছর কাউন্ট হবে, এই বছর তো কাউন্ট হবে না। ঠিক আছে, তাই আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ এটা দিতে পারবো না। নেক্সট, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওয়াইফস লাইফ। ঠিক আছে, ওনার ওয়াইফের লাইফের উপরে ইন্স্যুরেন্স করা হয়েছে, 8th মার্চ ডিউ ডেট, পেড অন 15। ঠিক আছে, আমাদের দেখতে হবে পেমেন্ট, ডেট অফ পেমেন্ট শুড বি উইদিন that previous year. So obviously it is within previous year, so not an issue. এটা এটা কিন্তু কোয়ালিফাই করবে। 10 লাখের উপরে কিছু যেহেতু বলা নেই কোন ডেটে ইস্যু হয়েছে, we will of course consider it after 2013। ঠিক আছে, কোশ্চেন যদি কিছু না বলে আফটার 2013, তো তাহলে সেখানে আমরা 10% দেবো। 1 লাখ ইজ দ্য লিমিট, 36,000 এসে পড়বে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন সন্স লাইফ, সানস লাইফে এখানে আমাদের আছে 4 লাখ।
ঠিক আছে, 4 লাখ অ্যামাউন্ট দেওয়া হয়েছে আর ডিউ ডেট অ্যান্ড পেড অন 5th। সো অবভিয়াসলি 4 লাখের উপরে 10%, এখানে হ্যান্ডিক্যাপ সান নয় কিন্তু নর্মাল সান, ঠিক আছে। সো 4 লাখের উপর 10% 40,000 করেছে 82,000, 40,000 ম্যাক্সিমাম দিতে পারবো। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন মাদার্স লাইফ, দেখো এই যে ডেফিনেশনটা আছে না, এই ডেফিনেশন অফ ইন্ডিভিজুয়াল, এর মধ্যে কিন্তু মাদার বা ফাদারকে কাউন্ট করা হয় না। লেট মি গিভ ইউ দ্য লজিক্যাল রিজন বিহাইন্ড ইট। জেনারেলি লাইফ ইন্স্যুরেন্স করা হয় কেন? যেন অন্যের লাভ হয়, ঠিক আছে। আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করলাম যেন আমার পরে আমার ফ্যামিলির কিছু লাভ হয়, ঠিক আছে। In a sequence of events, obviously parents are much more aged than the children, so parents will die on a natural course, parents will die before the children। তো আমি যদি আজকে আমার পেরেন্টস এর লাইফ ইন্স্যুরেন্স করাই, then I'll be actually instead looking forward to a day যেখানে ওরা মারা যাবে, আমার কাছে টাকা আসবে, but that is absurd to even think, রাইট? তাই এই ক্ষেত্রে কিন্তু এই সিম্পল থট বা এরকম ইললজিক্যাল চিন্তাধারাগুলোকে বাইরে রাখা হয়েছে ট্যাক্স বেনিফিটের, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ফাদার্স অর মাদার্স লাইফ উইল নট বি কাউন্টেড। ওকে, চলো তাহলে এবার দেখি বাকি আইটেমগুলো, আশা করি তোমরা পজ করে লিখে নিয়েছো, ঠিক আছে। You have the question, now let us go directly and try solving it. You see, we need to focus on this item as well, accrued interest on NSC, ঠিক আছে। Anyways, let us go on. As we were discussing, life insurance premium on self nil থাকবে, wife's life 36,000, son's life এর উপর লিমিট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তাই 40,000। রিপেমেন্ট, প্রিন্সিপাল রিপেমেন্ট টু SBI, ঠিক আছে, সেটা ফুল অ্যামাউন্টটাই আমাদের দিতে পারবো আমরা, কোনো লিমিট নেই এটার উপরে। ইনভেস্টমেন্ট ইন NSC, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, ঠিক আছে, তার উপর 30,000, তার উপরে যে ইন্টারেস্ট আসছে লাস্ট ইয়ারের মানে প্রিভিয়াস ইয়ারের, অনলি দ্যাট অ্যামাউন্ট, তার আগের বছরটা দিতে পারবো না, ঠিক আছে। তাই এখানে ডিডাকশনটা করে আমরা এখানে দিলাম, ঠিক আছে। টোটাল পেয়েছি 7130, তার মধ্যে এটা রেলেভেন্ট নয় তাই এটাকে বাদ দিয়ে দিয়েছি, বাকি যেটা আছে সেটাকে আমরা নিলাম। নেক্সট, টিউশন ফি অফ 2 চিলড্রেন, পুরোটাই নিয়ে নেব। এবার দেখো এই 80C এর সেকশন থেকে টোটাল আমার ক্লেম কত আসছে, 3,40,825, ঠিক আছে। এতটা হিউজ অ্যামাউন্টের ক্লেম আছে, বাট আমরা জানি কি, পড়েছি আমরা ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন অ্যালাউয়েবল কত, 1.5 লাখ, তাই whichever is lower 1.5 lakh, so deduction যেটা আমি ক্লেম করতে পারবো that is actually 1.5 lakh only। Now followed by that, let us move to the next section, 80CCC। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেকশনটা, ঠিক আছে, এর রিলেটেড অঙ্ক পরেও হবে আমাদের। এখানে দেখো এই সেকশনটা রিলেটেড টু হোয়াট, বেসিক্যালি ইফ ইউ আর কন্ট্রিবিউটিং অ্যান অ্যামাউন্ট ফর পেনশন ফান্ড or any annuity plan which is related to your retirement saving, ঠিক আছে, যেটা নাকি আন্ডার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া or other insured bodies which are approved by ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। এদের আন্ডারে যদি অ্যাপ্রুভড কোনো বডি হয় বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মধ্যে যদি আমি কোনো আমার রিটায়ারমেন্ট সেভিং এর জন্য করি, ইন দ্যাট কেস আই উইল বি এবল টু ক্লেম ডিডাকশন আন্ডার দিস সেকশন 80CCC। কারা ক্লেম করতে পারে, অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালস, ম্যাক্সিমাম ডিডাকশন এখানেও 1.5 লাখ। মেইন মোটিভটা কি এই সেকশনটা ক্লেম করার, বা কোনো ফান্ডে জন্য যদি আমি 80CCC ক্লেম করি, মেইন মোটিভ শুড বি রিটায়ারমেন্ট সেভিংস, নট রেগুলার ইনকাম, ঠিক আছে। বোথ রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট মে অ্যাভেল দিস। এনি ইন্টারেস্ট, যদি কোনো ইন্টারেস্ট এখান থেকে পায় সেটা কিন্তু ট্যাক্সেবল, যদি কোনো বোনাস পায় এই ফান্ডের এগেনস্টে সেটাও ট্যাক্সেবল। আর পরবর্তীকালে যখন রিটায়ারমেন্টের এই ফান্ড থেকে এভরি মান্থ করে পেমেন্ট, কিছু মান্থলি পেমেন্ট পাবে, সেটাও কিন্তু উইল বি সাবজেক্ট টু ট্যাক্স, ঠিক আছে। তার মানে আমার খালি কন্ট্রিবিউশনটা ফ্রি ফ্রম ট্যাক্স, মানে আমি যখন পেমেন্টটা করছি দ্যাট ইজ ডিডাক্টেবল, বাকি যা আমি পাবো সমস্তটাই কিন্তু আমার ট্যাক্স চার্জ হবে তার উপরে, ঠিক আছে। নেক্সট, লেট আস মুভ টু দ্য very interesting section, 80CCD. Okay, in this section what do we look forward to studying? Basically আমাদের এখানে ডিডাকশন হবে towards NPS and APY. What is NPS? National Pension System বা স্কিম, and Atal Pension Yojana, এদের মধ্যে যা কন্ট্রিবিউশন দেওয়া হয়
সেগুলো will be considered under 80 CCD as deduction. কিভাবে হবে? Who can claim? Again, Indian citizens as well as non-residents. ঠিক আছে? নেক্সট স্যালারিড অ্যান্ড সেলফ এমপ্লয়েড, ওরা দুজনই পাবে। আর এনপিএস এর জন্য ক্লেমিং ইয়ার্স হলো 18 to 70, 70 বিয়ন্ড হলে এনপিএস এ আর ক্লেম করতে পারবে না। আর অটল পেনশন যোজনার জন্য 40 বিয়ন্ড, 18 থেকে 40 ইউ ক্যান ক্লেম, 40 বিয়ন্ডে ইউ ক্যান নট ক্লেম ইট। ওকে, নেক্সট এখানে আমাদের সামনে একটা টেবিল আছে, অ্যান্ড দিস টেবিল হ্যাজ টু বি মেমোরাইজড। মেমোরাইজ মানে এটা বেসিক্যালি এখানে অনেক কটা রুল একসাথে পাঞ্চ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সব থেকে প্রথমে যেটা আমরা দেখব যে 80 CCD has been subdivided in 3 different sections: 80 CCD 1, CCD 1B, CCD 2। ঠিক আছে, এই 1 আর 1B both relate to taxpayers own contribution। তুমি বলবে স্যার দুটো আলাদা আলাদা ট্যাক্স পেয়ার্স ওন কন্ট্রিবিউশন কেন আছে? রিজন ইজ দেয়ার, যেটা আমরা অঙ্ক করার সময় বুঝবো। আর 80 CCD 2 সেখানে কি করা হচ্ছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনকে অ্যাজ এ ট্যাক্স ডিডাকশন দেওয়া হচ্ছে। তুমি বলবে স্যার এমপ্লয়ার দিচ্ছে আমার জন্য, ওটা ট্যাক্স ডিডাক্টেবল, সে তো ভালো কথা, অবভিয়াসলি ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে স্টোরিটা অন্যরকম, সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো চলো 80 সিসিডি তে ম্যাক্সিমাম ডিডাকশন লিমিট আমরা দেখি। সিসিডি 1 এ কত, 1.5 লাখ ম্যাক্সিমাম। ঠিক আছে, সিসিডি 1B, এই যে ব্র্যাকেটটা ডিসকাস করিনি কেন, রিজন আছে। ঠিক আছে, পরেই আজকের ক্লাসেই আমরা ডিসকাস করবো একটু পরে, বাট লেট আস চেক দিস। ওকে, আপ টু 1.5 লাখ ডিডাকশন অ্যাভেলেবল। সিসিডি 1 CCD 1B up to rupees 50,000, আর CCD 2 এটার মধ্যে 10% or 14% of salary। এবার 10% আর 14%, 14% কাদের জন্য হবে, 10% কাদের জন্য হবে? দেখো নিচে লেখা আছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ক্যান ক্লেম 14% বাট নট আদার এমপ্লয়িজ। ঠিক আছে, আর নিউ রেজিম যদি আমি ফলো করি তাহলে সব এমপ্লয়ীদের জন্য 14%। তুমি বলবে স্যার তাহলে তো নিউ রেজিমে যদি আমি সবাইকে 40% আমি ক্লেম করতে পারছি তাহলে তো নিউ রেজিম ভালো, রাইট? ইন দ্যাট সেন্স স্যার ইউ আর মিস্টেকেন। এই যে দেখো নিউ রেজিমে কিন্তু আমি সিসিডি 1, সিসিডি 1B একদমই ক্লেম করতে পারবো না, খালি এমপ্লয়ারের কন্ট্রিবিউশনের উপরে 14% ক্লেম করতে পারবো। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি কি এটাতে আমার বেশি বেনিফিট আছে ওল্ড রেজিমে আন্ডার দিস সেকশন। ঠিক আছে, চলো লেট আস মুভ ফরওয়ার্ড, একটা কেস স্টাডি করা যাক। এখানে একটা কেস স্টাডিতে বলা আছে বেসিক স্যালারি অফ মিস্টার এ ইজ 1 লাখ পার মান্থ। আমরা জানি কি 1 লাখ পার মান্থ মানে আমাদের সেটা 12 লাখ পার অ্যানাম। উই নিড দ্য পার অ্যানাম ভ্যালু। ঠিক আছে, ট্যাক্সে আমরা অলওয়েজ অ্যানুয়াল ভ্যালু দিয়ে করি। তারপরে ওকে বলা হচ্ছে ওকে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয় 40% অফ বেসিক স্যালারি। তো 12 লাখের 40% হলো 4.8 lakhs। এবার এই ডিয়ারনেস অ্যালাউন্সের মধ্যেও একটা ডিভিশন আছে, 50% ইজ ফর রিটায়ারমেন্ট বেনিফিট, তাহলে রেস্ট 50% কি ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ স্যালারি। ঠিক আছে, এবার এ আর ওর এমপ্লয়ার দুজনই মিলে 15% অফ বেসিক স্যালারি পেনশন স্কিমে ট্রান্সফার করছে। এক্সপ্লেইন দ্য ট্যাক্স ট্রিটমেন্ট অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম। সব থেকে আমাদের ওয়ার্কিংস করে ছোট ছোট কিছু আইটেমস গুলোর ভ্যালুগুলো বের করে রাখতে হবে। সো লেট আস ডু দ্যাট নাও। ওয়ার্কিং নোটস, নোট নাম্বার 1, স্যালারি ফর দ্য পারপাস অফ 80 সিসিডি। ঠিক আছে, আগে আমাদের স্যালারি বের করতে হবে। এখানে স্যালারি কথার অর্থটা কি, একটা তো এখানে বেসিক স্যালারি আছে। স্যালারি কথার অর্থ হলো এখানে বেসিক স্যালারি যেটা, তার সাথে ডিএ দ্যাট ইজ ফর্মিং পার্ট অফ দ্য স্যালারি। ঠিক আছে, তো বেসিক স্যালারি আমাদের কত, 1 লাখ ইন্টু 12, তো 1 লাখ ইন্টু 12 কামস টু 12 লাখ। আর ওদিকে ডিএ আমাদের ফুল ডিএটা ছিল কত, 50% অফ সরি 40% অফ টোটাল স্যালারি বা বেসিক স্যালারি, সেটা আসছিল 4.8 লাখ, কিন্তু তার মধ্যে খালি 50% ফর্মস পার্ট অফ স্যালারি। তো 4.8 লাখের হাফ যদি করো 2.4 লাখ, তো 12 লাখ প্লাস 2.4 লাখ করলে কত আসবে, 14 লাখ 40,000। দ্যাট ইজ দি অ্যামাউন্ট উইচ উইল বি কনসিডার্ড অ্যাজ স্যালারি। ঠিক আছে, নেক্সট আমাদের করতে হবে 80 সিসিডি 1 মানে সেলফ কন্ট্রিবিউশনের জন্য কত আমি ক্লেম করব। এটা এখানে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা কি দেখো, ফার্স্ট লাইনে আমরা অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন বের করলাম। কোশ্চেনে বলেছে বোথ মিস্টার এ অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউটস 15%, তো আমরা মিস্টার এ টা বের করছি 15% অন 12 লাখ। ঠিক আছে, কারণ কি বেসিক স্যালারি বলেছে, 15% অফ 12 লাখ ইজ 1,80,000। কিন্তু তার থেকে আমরা
মনে আছে আমাদের দুটো সেকশন ছিল ট্যাক্সের জন্য, যেটা ট্যাক্সেবল পার্সন নিজেই ক্লেম করতে পারে, তো ওখানে অটোমেটিক্যালি স্প্লিট করে 50,000 নিয়ে তুমি ফেলে দাও, ঠিক আছে? তাহলে বেনিফিটটা কি হবে সেটা অঙ্কের শেষে আমরা বুঝতে পারবো। সো আমরা কি করলাম, ফলোইং দ্যাট প্রিন্সিপাল আমরা সিসিডি 1B-র মধ্যে 50,000 দিয়ে ওটাকে আলাদা করে দিলাম। তো আমার তাহলে ক্লেম তো আমি 180 আর করতে পারছি না, তাহলে 130 ম্যাক্সিমাম ক্লেম করতে পারবো সিসিডি 1 থেকে। এবার তার উপরে দেখো ম্যাক্সিমাম আমার অ্যালাউয়েবল ডিডাকশন কত, 10% অফ স্যালারি, ঠিক আছে? 10% অফ স্যালারি, স্যালারি কত 4,40,000, সেটা আসছে 1,44,000। এবার দেখো এই এ আর বির মধ্যে সব থেকে কম কোনটা, 130, তাই 130 will be allowed as deduction। তো সিসিডি 1 থেকে আমাদের 130 আসছে as deduction, ঠিক আছে? নেক্সট আরেকটা ওয়ার্কিং নোট করতে হবে সিসিডি 2 এর জন্য, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করলো, 1,80,000, বাট আমার ম্যাক্সিমাম ডিডাকশন কত অ্যালাউ করতে পারি, 10% অফ স্যালারি। কেন, আমরা ওল্ড রেজিমে করছি। স্যার কি করে বুঝলাম ওল্ড রেজিমে করছি? মনে করে দেখো সিসিডি 1 সিসিডি 1B-ও ক্যালকুলেট করেছি, কেন, ওগুলো তো নিউ রেজিমে দেওয়া হয় না। তো কেন ক্যালকুলেট করলাম, বিকজ উই আর ইন ওল্ড রেজিম, ঠিক আছে? তাই ক্যালকুলেট করলাম এখানে। এবার 180 আর 144 এর মধ্যে কম কোনটা, 144, ঠিক আছে? এবার আসছি আমরা মেন সলিউশনে। মেন সলিউশনের জন্য এই টেবিলটাকে ভালো করে ফলো করতে হবে। বেসিক্যালি আমাদেরকে বলা হয়েছে ট্যাক্সেবল ইনকামটা বের করার জন্য, আর ট্যাক্সেবল ইনকাম যদি আমাদের বের করতে হয় সব থেকে আগে আমাদের ইনকাম বের করতে হবে, টু গ্রস টোটাল ইনকাম। সেটা বের করব কি করে, বেসিক স্যালারি আমাদের দেওয়া আছে 1 লাখ, আর এটা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 12 লাখ। ডিয়ারনেস অ্যালাউন্স ফুল অ্যামাউন্টটা নিতে হবে, ঠিক আছে? 40% অফ 12 লাখ, সেটা হচ্ছে 4.8 লাখ। এইবার দেখো কেন বলছিলাম যে সিসিডি 2 যে এমপ্লয়ার আমার জন্য টাকা দিচ্ছে আর সেটা যে ডিডাকশন হিসেবে কনসিডার করা হয়, কেন সেটা তেমন একটা বেনিফিশিয়াল নয়, বিকজ দেখো ওর কন্ট্রিবিউশনটাকে ইনকামেও ট্রিট করা হচ্ছে, ওর কন্ট্রিবিউশনটাকে ইনকামেও ট্রিট করা হয়েছে। এটা কিন্তু স্যালারিজের চ্যাপ্টারে ছিল, ঠিক আছে? সো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন এখানে আমরা অ্যাড করছি, করার পর তাহলে এই তিনটে ফিগার অ্যাড করলে আমার 18,60,000 ইনকাম আসছে, গ্রস টোটাল ইনকাম। তার থেকে এবার আমাদের ডিডাকশন লেস করতে হবে। সব থেকে আগে 80 সিসিডি 1, ওর মধ্যে আমাদের 1,30,000 ছিল। এবার এই লাইনটা না পরের সেকশনটা করলে বুঝতে পারবে, বাট একটু বলে দেই যে ম্যাক্সিমাম ডিডাকশন একটা এটার উপরে ক্যাপিং করা হয় ফ্রম 80 সিসিই, দ্যাট ইজ 1.5 লাখ। এবার মনে করে দেখো এখানে আমরা যদি 50,000টা না নিতাম, আলাদা করে স্প্লিট না করতাম, তাহলে এখানে আমার 1,44,000 হতো। তুমি বলতে স্যার তাহলে তো 1,44,000 এখানে 14,000 বেড়ে যেত, রাইট? হোল্ড অন টু দ্যাট থট, 14,000 বেড়ে যেত ঠিক আছে, বাট চেক দ্য নেক্সট থিং। এখানে আমরা আপাতত 1,30,000 তো দিলাম, তারপরে এই লিমিটগুলোর বাইরে কিন্তু আমরা সিসিডি 2 সিসিডি 1B ক্লেম করতে পারি। তো সিসিডি 2 থেকে আমরা দেখলাম কি, যেটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন 1,44,000 আমরা ক্লেম করছি, আর সিসিডি 1B সেখানে 50,000, ঠিক আছে? তো এবার দেখো এই দুটোকে যখন আমরা ক্লেম করছি 1,94,000 আরও ক্লেম করতে পারছি। যদি আমি সেই 50,000টাকে স্প্লিট না করতাম তাহলে এটা এখানে আসতো না। যদি এটা এখানে না আসতো, ঠিক আছে, যদি এটা এখানে না আসতো, ইন দ্যাট কেস আমি খালি 14,000 টাকা বেশি পেতাম কিন্তু 50,000 টাকা কম পেতাম। তো স্প্লিট করার কারণটাই হলো যে এই লিমিটের বাইরে এটাকে রাখা যায়। তাই অলওয়েজ যখনই ট্যাক্সের জন্য এরকম আইটিআর করতে হবে কারোর, যদি তুমি দেখো যে কন্ট্রিবিউশন টু এনপিএস আছে, সবার আগে 50,000 1B-তে আলাদা করে রেখে দাও, তারপরে রিডিউসড অ্যামাউন্ট দিয়ে করো। এখান থেকে দেখবে তখন বেশি তুমি ডিডাকশন ক্লেম করতে পারছো লিগ্যালি, ঠিক আছে? নেক্সট, এবার এই অঙ্কটার পরে আমরা আসছি নেক্সট সেকশনটাতে। এই সেকশনে আমরা দেখব যে আমাদের 80C, 80CCC, 80CCD1 এগুলোতে ম্যাক্সিমাম ডিডাকশন আমাদের ছিল 1.5 লাখ করে ইচ। তো আমরা বলতে পারি যদি প্রত্যেকটা থেকে 1.5 লাখ করে পাই, তাহলে ইন টোটাল আমি 4.5 লাখ ডিডাকশন ক্লেম করতে পারি। রং স্যার, ওয়াই রং? তোমার ক্যালকুলেশন ভুল নয়,
ঠিক আছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু রং বলছে কেন? কারণ কি প্রভিশন অনুযায়ী বলছে 80 সিসিই যেটা নাকি এই তিনটের উপরেই চাপানো হয়, ওটা থেকে ম্যাক্সিমাম 1.5 লাখ আমি ক্লেম করতে পারবো। মানে এই ইন্ডিভিজুয়ালি এগুলোর মধ্যে তুমি 1.5 লাখ করে 4.5 লাখ ক্লেম করলেও 80 সিসিই এর জন্য ম্যাক্সিমাম তুমি 1.5 লাখই পাবে ইন টোটাল। ঠিক আছে, so maximum deduction allowed from all these three sections combined is 1.5 lakh, which is actually the section 80 CCE. ঠিক আছে, so আজকের ক্লাসটা এখান অবধি রাখলাম। ঠিক আছে, in the next class we shall start off with 80D, but এই যে ক্লাসগুলো আমরা এই যে ডিসকাশনস গুলো আমরা করলাম, এগুলো কিন্তু রিভিশনে রাখতে হবে, বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু খুব সহজেই ভুলে যাবে। ঠিক আছে, so that will be all for today's class. I hope it was understandable. If you have any queries, please contact me on Instagram. I will try to solve that query. Thank you so much. Have a good day.